সুপ্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা ভালোই আছো। যেখানে আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শুরুতে আমি আমার পরিচয় পর্ব দিয়ে শুরু করতে চাই। আমি আনন্দ কুমার বর্মন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, লক্ষ্মীপুর স্কুল ও কলেজ, গাইবান্ধা সদর। নিচে আমার মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার দেওয়া আছে। আজকে পাঠের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং। তোমরা নিচের ছবিগুলো লক্ষ্য করতে পারো। প্রথম ছবিতে আছে ব্যবসা প্রতিষ্ঠান। তারপরের ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পাবে কিছু টাকা আছে, টাকা দেওয়া আছে। এগুলো সাধারণত ঋণ নেওয়া হয়। পরের ছবিটিতে লক্ষ্য করলে দেখবে একজন কিছু টাকা আরেকজনকে দিচ্ছে, অর্থাৎ সেটি কি বিনিয়োগ করতেছে। আর একটি হচ্ছে কি শেয়ার বাজার। শেয়ার বাজার সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। এখন লক্ষ্য করো, কিছু লোক দেখতে পাচ্ছ সামনের দিকে, আর এখানে কিছু লোক আছে। এরা কি কম্পিউটার অথবা ল্যাপটপ পিক করতেছে। এটা কি? এটা হচ্ছে ব্যাংক ব্যবস্থা। তো আজকে আমরা আলোচনা করব অর্থায়ন নিয়ে। প্রথমে জেনে নেই আজকে আমরা কি কি বিষয় শিখব। অর্থায়ন কি তা বলতে পারবে, অর্থায়নের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবে, বিভিন্ন প্রকার অর্থায়নের উৎস নিরূপণ করতে পারবে। অর্থায়ন অর্থায়নটা আসলে কি? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় বিনিয়োগ করলে কারবার সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। দেখে নেওয়া যাক অর্থায়নের বিস্তারিত আলোচনা। ব্যবসা প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কী পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা বলে এবং কোন প্রকল্পে বিনিয়োগ করলে বেশি লাভজনক হবে, সে সকল কার্যাবলীকে অর্থায়ন বলা হয়। এক কথায় বলতে পারি, অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া। অর্থায়নকে ব্যবসা প্রতিষ্ঠানের চালিকা শক্তি বা জীবনী শক্তি বলা হয়। অর্থায়ন সম্পর্কে আমরা বিভিন্ন মনীষীর সংজ্ঞা দেখতে পারি। প্রথমে দেখি আর.এ. স্টিভেনসন এর মতে অর্থায়ন বলতে সেই উপায়কে বোঝায় যার মাধ্যমে তহবিল সংগ্রহ করা যায় এবং তহবিলের ব্যবস্থাপনা ও বন্টন সম্ভবপর হয়। এরপর শ্যাল ও হেলির মতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের মাধ্যমে অর্থ সংগ্রহ ও এর ব্যবহারের সাথে সংশ্লিষ্ট বিষয়, নীতিমালা ও তথ্যাবলী সমূহকে অর্থায়ন বলা হয়। তোমরা নিশ্চয়ই অর্থায়ন সম্পর্কে ধারণা অর্জন করছো। এবার আমরা জানবো অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থায়নকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায়। এর মধ্যে দেখো, 1 নম্বরে আছে পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসা অর্থায়ন, আর এটি হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। পারিবারিক অর্থায়ন, তোমরা ছবিতে লক্ষ্য করো, পারিবারিক অর্থায়নে পরিবার আয়ের উৎস কি? কৃষিতে একজন কৃষক ধান কাটতেছে, সেই ধান বিক্রি করে সে আয় করবে। আর পরের চিত্রে দেখা যাচ্ছে চাকরি বা ব্যবসায়, সে চাকরি বা ব্যবসা করে অর্থ আয় করবে। আবার ডান পাশে লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক ব্যয়ের ক্ষেত্রে আমরা যেগুলো আয় করি সেখান থেকে আসবাবপত্র ক্রয় করি, ইলেকট্রনিক্স ক্রয় করি এবং বাজার খরচ করি, এগুলো হচ্ছে ব্যয়। এবং পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস এবং পরিমাণ নির্ধারণ করে সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা। এক্ষেত্রে আত্মীয়স্বজন, পরিচিত ব্যক্তি, বন্ধুবান্ধব থেকে ঋণ নেওয়া যায়। তাছাড়াও ব্যাংক থেকেও ঋণ নেওয়া যায়। এরপরে লক্ষ্য করি সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নে কি? কর, আমদানি রপ্তানি শুল্ক, এগুলো আমরা কি করি? আয় করি। আর এগুলো ব্যয় করা হয় কই? স্কুল নির্মাণ, সেতু, কালভার্ট, রাস্তা, এগুলোতে ব্যয় করা হয়। এখন আমরা যদি সরকারি অর্থায়ন সম্পর্কে
একটু বিশদ আলোচনা করি। সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক কোনো ব্যয় কোন কোন খাতে কী পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। যেমন আমরা খাতসহ ব্যয় করতে বেশি, যেমন কী আছে? রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো। এরপর আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নে বাম পাশে আমরা লক্ষ্য করতেছি আমদানি, মেশিনারিজ, খাদ্য সামগ্রী, পেট্রোলিয়াম, জাতীয় দ্রব্য সামগ্রী। আর রপ্তানি আমরা কি করি? তৈরি পোশাক। তোমরা অবশ্যই জানো বাংলাদেশ তৈরি পোশাকে অনেক উন্নয়ন সাধন করেছে। তারপর পাট ও পাটজাত দ্রব্য এবং কৃষিজাত দ্রব্য। আন্তর্জাতিক অর্থায়ন কি? বাংলাদেশ হচ্ছে প্রধানত আমদানি নির্ভর দেশ। প্রতি বছর বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমদানি করে। অপরপক্ষে আমরা কি রপ্তানি করি? পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য। আর আমদানি এবং রপ্তানির মধ্যে কিছু ঘাটতি হয়। এই ঘাটতি পূরণের জন্য প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ, রেমিটেন্স এগুলো কী করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর যদি আমরা আসি অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা আছে যা মানব কল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবা নিয়োজিত। এক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ এবং অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এতিমখানা একটি অমূল্যভাবী প্রতিষ্ঠান। বিভিন্ন অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং এখানে প্রদান করা হয়। এরপর আমরা আসি ব্যবসায় প্রতিষ্ঠান। ব্যবসা অর্থায়ন। ব্যবসা অর্থায়ন এখন তোমরা লক্ষ্য করো, অর্থের উৎস নিজস্ব তহবিল থেকে হতে পারে, ব্যাংক থেকে অথবা অন্যান্য কাছ থেকে, মহাজনী কাছ থেকে ঋণ নিয়ে। আবার আমরা এই যে ধরনগুলো আমরা কোথায় করব? এক মালিকানা, অংশীদারি এবং যৌথ। ব্যবসা প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটি হচ্ছে ব্যবসা অর্থায়ন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবারি প্রতিষ্ঠান সাধারণত ছোট প্রতিষ্ঠান যা এক মালিক বা অংশীদারি কারবার হিসেবে গঠিত। বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প, গ্রামগঞ্জ হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা, মুদি দোকান, সেলুন, বুটিক শপ ইত্যাদি এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এক মালিকানা ব্যবসায় লাভ হলে মালিক একা লাভ করে, তোমরা অবশ্যই জানো। আর লোকসান হলে ক্ষতিপূরণের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তিও ব্যবহার করে। আর এই ধরনের এক মালিকানা বা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে তহবিল সংগ্রহের উৎস মালিকের নিজস্ব তহবিল হয়, তার নিজস্ব মুনাফায়, আত্মীয়স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক অথবা গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ করে। এরপর শেষ যেটি আছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। এখানে তোমরা লক্ষ্য করতেছো ব্যাংকের ক্ষেত্রে দেখতেছো জনতা ব্যাংক লিমিটেড, তোমরা অবশ্যই জানো রূপালী ব্যাংক লিমিটেড। আর আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, আইসিবি, এগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসটি করলে। আজকে এখানে ক্লাসটি শেষ। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।